রাত তখন 1:15। তিনি দোতলা থেকে এলগিন রোড দেখলেন, নির্ঝুম, নিস্তব্ধ। পথে পথে গোয়েন্দার টিকটিকি, যাতে মাছিটুকু গলতে না পারে। সেদিন লন্ডনের হেডকোয়ার্টার্স জানত সুভাষচন্দ্র বোস, দ্য গ্রেটেস্ট এনিমি অব দ্য ব্রিটিশ এম্পায়ার। লালবাজারের কমিশনার স্যার ফেয়ারওয়েদার নির্দেশিকা জারি করেছেন, এলগিন রোড অবরুদ্ধ করো। বাঙালিকে বিশ্বাস করি না। পাঠান ছদ্মবেশ নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন সুভাষ, নিজের বিছানার দিকে তাকালেন। কি হবে এই নরম শয্যা যদি কান্নাই শুনতে না পায়? গাড়িতে গিয়ে বসলেন। গাড়ি কলকাতা হয়ে জিটি রোড ধরল। ব্যান্ডেল, চুচুড়া, শক্তিগড়, আসানসোল। অতি দ্রুত পৌঁছালেন বেঙ্গল বর্ডার। কে পৌঁছালেন? দ্য গ্রেটেস্ট এনিমি অব দ্য ব্রিটিশ এম্পায়ার। স্যার ফেয়ারওয়েদার বুঝতেই পারেননি যে এলগিন রোড অবরুদ্ধ করে রাখলে ভারতকে আটকে রাখা যায় না। বেঙ্গল বর্ডারে গিয়ে গাড়ি থামালেন, নিচে নেমে দাঁড়ালেন, পূব দিকে মুখ করে প্রণাম করলেন বাংলাকে। মুখে বললেন, মা। গুমো জংশন, এখান দিয়েই দিল্লি কালকা মিল যাবে, ফ্রন্টিয়ার এক্সপ্রেস। ততক্ষণে সারা কলকাতা জুড়ে শুরু হয়ে গিয়েছে তল্লাশি। সুভাষ দাঁড়িয়ে আছেন সমাহিত জনমানবহীন গুমো জংশনে। ট্রেন এসে দাঁড়ালো। সুভাষ একবার পিছন ফিরে তাকালেন তিনজনের দিকে, শিশির, অশোক আর মীরা। তারা এখন আর তার ভাইপো নয়, যেন তিনজন শিখল পড়া মানবী তাকিয়ে আছেন অপমানিত ভারতবর্ষের দিকে। তিনি যাবেন কাবুল, কান্দাহার হয়ে জার্মানি। তার লক্ষ্য নিজস্ব সেনাবাহিনী, তার লক্ষ্য স্বাধীন ভারত। গুমো জংশনে তখন শুধুই কুয়াশা, এক ভারতবর্ষ কুয়াশা। শিশির, অশোক আর মীরা পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তাদের কাকাকে। কাকাকে না, ওই লোকটাকে, দ্য গ্রেটেস্ট এনিমি অব দ্য ব্রিটিশ এম্পায়ার। এত বড় সম্মান বাঙালি আগে কখনো পায়নি। সুভাষ কালকা মেলে পা দিতে গিয়ে আরো একবার ঘুরে দাঁড়ালেন ভারতবর্ষের দিকে। মুখে উচ্চারণ করলেন, মা। ট্রেন ছেড়ে দিল। ইঞ্জিনের ধোঁয়া